কলকাতা বিশ্ববিদ্যালয়ের 6 সেমিস্টারে তোমরা যারা পড়ছো তাদের CC13 পেপারের শর্ট প্রশ্ন নিয়ে আজকের আলোচনা করব। তোমরা CC13 পেপারটি অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পেপারটি নিয়ে বারবার আমাকে বলেছো স্যার একটু শর্ট প্রশ্ন দিন যেগুলো তোমাদের একেবারে 100% কমন পড়বে। সেরকম প্রতি বছরের মতো এবছরও আমরা কিন্তু সাজেশান রাখছি। কি সাজেশান রেখেছি? প্রথম যে প্রশ্নটি বলছে CC13-এর প্রথম প্রশ্নটি বলছে জনপ্রশাসনে জনস্বার্থ কেন গুরুত্বপূর্ণ। জনস্বার্থ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিকের অংশগ্রহণকে উৎসাহিত করে। গণতান্ত্রিক প্রক্রিয়াগুলিকে মালিকানা এবং বৈধতার কি উৎসাহিত করে। এর ফলে জনপ্রশাসনে স্বার্থ গুরুত্ব পরিলক্ষিত হয়। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে জনপ্রশাসনের ক্ষেত্রে জনস্বার্থ কেন বিশেষ করে গুরুত্বপূর্ণ। দু একটা বানান যেখানে ভুল রয়েছে এগুলো আমাদের গ্রুপে তোমরা কমেন্ট করবে, আমরা সেগুলো সমাধান করে দেব। দ্বিতীয় প্রশ্নটি বলছে জনপ্রশাসনে দক্ষতার গুরুত্ব কি। জনপ্রশাসনের বানান যেগুলো ভুল রয়েছে একটু দেখে নেবে। জনপ্রশাসনের দক্ষতা বলতে প্রশাসনিক কর্মীদের দক্ষতার কথা বলা হয়েছে। অর্থাৎ ওয়েবারের মতে সুদক্ষ প্রশাসন ছাড়া বর্তমান প্রজন্মের জটিল প্রশাসন পরিচালনা করা অসম্ভব। তাই জনপ্রশাসনে দক্ষতার উপরে গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। আমাদের পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশিস কর, তোমাদের সঙ্গে রয়েছে পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলে আলোচনা করা হয়ে থাকে। যদি চ্যানেলটি তোমাদের ভালো লাগে, উপকারে আসে, তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি তোমরা শেয়ার করবে। তোমাদের এই প্রশ্নের বাইরে তোমাদের কিচ্ছু প্রশ্ন তোমাদের নতুন করে তৈরি করতে হবে না, অন্য কোনো জায়গা থেকে তোমাদের প্রশ্নের জন্য দৌড়তে হবে না। আমার এই ভিডিওটি দেখলে তোমরা সম্পূর্ণ 100% কমন পাবে। আমাদের একাডেমি থেকে এবছরে 6 সেমিস্টার তোমরা যারা পড়ছো, বিশেষ করে আমরা যে সাজেশান দিয়েছি CC13, 14, A3, B3, A4, B4 প্রত্যেকটি পেপারের তোমরা PDF নোটস পেতে পারবে। ফোন করতে হবে 8620063339 এই নম্বরে। তোমাদের ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম উভয় মাধ্যমের জন্য তোমরা নোটস এবছর পাবে। তাই আর দেরি না করে অবশ্যই ফোন করবে 8620063339 এই নম্বরে। পরে 3 নম্বরে কি বলছে, সমাজতান্ত্রিক পরিচালনা ব্যবস্থার যে কোনো একটি নীতি উল্লেখ করো। সমাজতান্ত্রিক পরিচালনা ব্যবস্থার মূল স্তম্ভ হলো গণতান্ত্রিক কেন্দ্রীকরণের নীতি, গণতান্ত্রিক কেন্দ্রীকরণ। পরের প্রশ্নটি বলছে জনপ্রশাসনে ফ্রেডরিক টেলরের অবদান কি। তোমরা জানো ফ্রেডরিক টেলর হচ্ছে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারণার ব্যাখ্যা দিয়েছিলেন। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি প্রবক্তা হচ্ছে কে? ফ্রেডরিক টেলর। তোমরা কিন্তু মনে রাখবে। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে তৃতীয় মিনব্রুক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়। তৃতীয় মিনব্রুক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? তৃতীয় মিনব্রুক সম্মেলন 2008 সালে অনুষ্ঠিত হয়। তার পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে তৃতীয় মিনব্রুক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়। তৃতীয় মিনব্রুক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 2008 সালের শেষের দিকে বা 2008 সালের শেষের দিকে। যদি বলে যে প্রথম মিনব্রুক সম্মেলন কবে হয়েছিল, এগুলো জেনে রাখতে হবে, আমি তোমায় দিয়েছি 1968। দ্বিতীয় মিনব্রুক সম্মেলন কবে হয়েছিল? 1988। তৃতীয় কবে হয়েছিল? 2008। অর্থাৎ তোমরা দেখবে 20 বছর বাদে বাদে কিন্তু এই মিনব্রুক সম্মেলন হয়ে থাকে। পোস্ট কর্ভ এর তৃতীয় অক্ষর এস কি নির্দেশ করে? পোস্ট কর্ভ এর তৃতীয় অক্ষর কি নির্দেশ করে? স্টাফিং। তোমরা পোস্ট কর্ভের পি কি বলে, ও কি বলে, এস, ডি, সিও হবে, সিও আর বি কি বলে, প্রত্যেকের কিন্তু মিনিংটাকে জেনে রাখবে, পরীক্ষায় পড়বে, খুব ইম্পর্টেন্ট। কাকে উন্নয়ন প্রশাসনের পিতা বা জনক বলা হচ্ছে? জর্জ গ্যান্টকে। তুলনামূলক জনপ্রশাসনের মূল উদ্দেশ্য কি? তুলনামূলক জনপ্রশাসনের সাহায্যে গবেষক, নীতি নির্ধারক, প্রশাসক এবং আরও অনেক প্রশাসনিক কাঠামোর বিভিন্ন পরিবেশের উত্থান শিখতে পারেন। পরের যে প্রশ্নটি দেখো, পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে আদেশের ঐক্য বলতে কি বোঝায়। প্রতিষ্ঠানের যে নীতি অনুসারে কোনো কর্মচারীকে একজনের বেশি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে কর্ম বিবরণী পেশ করতে হয় তাকে আদেশের ঐক্য বা ইউনিটি অফ কমান্ড বলে। এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে যোগাযোগের সংজ্ঞা দাও।
বলছে উইলিয়াম নিউম্যান এবং চার্লস সামারের মতো অনুযায়ী যোগাযোগ হলো দুই বা ততোধিক ব্যক্তির ধারণা, তথ্য, মতামত আদান প্রদান বা আবেগের বিনিময়, সেটাকে বলছে যোগাযোগ। যখন একটা ব্যক্তির মধ্যে কি হচ্ছে, দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে আবেগ, তথ্য, ধারণা, মতামত এগুলো যখন আদান প্রদান হচ্ছে একে অপরের সাথে, তখন সেটাকে বলছে যোগাযোগ। তারপর বলছে দেখো ডিজিটাল বিভাজন কাকে বলে। ডিজিটাল বিভাজন হলো যাদের ইন্টারনেট অ্যাক্সেস রয়েছে এবং যাদের মধ্যে নেই তাদের মধ্যেকার ব্যবধান। একদিকে যাদের ডিজিটাল অ্যাক্সেস রয়েছে আর একদিকে যাদের অ্যাক্সেস নেই তাদের মধ্যেকার ব্যবধানকে বলছে ডিজিটাল ব্যবধান। ডিজিটাল বিভাজন একটি শব্দ যা জনসংখ্যা এবং অঞ্চলগুলির মধ্যে ব্যবধানকে বোঝায়, অর্থাৎ যেখানে আধুনিক তথ্য ও যোগাযোগের প্রযুক্তির অ্যাক্সেস রয়েছে এবং যেখানে অ্যাক্সেস নেই বা সীমাবদ্ধতা রয়েছে। পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে বৈদ্যুতিন প্রশাসন বলতে কি বোঝায়। ই গভর্নেন্স কথাটির অর্থ হলো ইলেকট্রনিক বা বৈদ্যুতিন। সাধারণ অর্থে ই গভর্নেন্স বলতে প্রযুক্তি পরিচালিত প্রশাসনকে বোঝানো হয়। নাগরিকদের সুবিধা প্রদানের জন্য সরকারের সমস্ত ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারকে ই গভর্নেন্স বলে। অর্থাৎ ইমেলের মধ্য দিয়ে আমরা আজকের কাজ করি, আজকে হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে আমরা বিভিন্ন রকম কাজ করি, বা আমরা নেট না হলে, ইন্টারনেট না হলে কিন্তু সরকার বিভিন্ন রকম কর্ম করতে পারে না, কম্পিউটারের মধ্য দিয়ে সমস্ত কাজ করে। অর্থাৎ ইন্টারনেটের মধ্য দিয়ে কিন্তু সরকারের অনেক কাজ করতে হয়, সেই সমস্ত কাজগুলোকে বৈদ্যুতিন প্রশাসন বলে। আমলাতন্ত্রের আলোচনায় মার্কস উল্লিখিত যে কোনো একটি রাষ্ট্রের নাম উল্লেখ করো। ফ্রান্স ও জার্মানি। প্রশাসনের সমন্বয় জরুরি কেন? বলছে সমন্বয়ে সঠিক নির্দেশনার পথ প্রশস্ত করে, যার জন্য প্রতিটি বিভাগ কাজ করে। সমন্বয় কর্মীদের সম্পূর্ণ স্বাধীনতা দেয়, এটি তাদের প্রতিভা প্রদানে উৎসাহিত করে এবং এইভাবে তারা শীর্ষস্তরের পরিচালকদের সাথে ভালো সমন্বয় সাধন করে থাকে। পরের প্রশ্নটি কি বলছে? বলছে আনুষ্ঠানিক যোগাযোগের দুটি সুবিধা লেখো। এই যোগাযোগ যে কোনো গতিতে বা যে কোনো সময় যে কারোর সাথে যোগাযোগ বিনিময় করা সম্ভব এবং এই যোগাযোগের মাধ্যমে দ্রুত ফল আবর্তন প্রক্রিয়া লাভ করা যায়। পরেরটি বলছে দেখো প্রশাসন বলতে কি বোঝায় বা প্রশাসন কাকে বলে। প্রশাসন বলতে বোঝায় কোনো সংস্থা, প্রতিষ্ঠান, রাষ্ট্র বা সরকারের নীতিমালা বাস্তবায়নে পরিকল্পনার জন্য গঠিত ব্যবস্থা। জনপ্রশাসনে জনকথার অর্থ কি? জনকথার অর্থ হচ্ছে জনগণ। পোস্ট কর্মের মুখ্য শব্দটি কি নির্দেশ করে? কোঅর্ডিনেটিং বা সমন্বয় সাধনকারী। পঞ্চম যে জায়গাটা কোঅর্ডিনেট, CO হবে। জননীতি প্রশাসন দুই বিভাজন সম্পর্কিত উড্রো উইলসনের প্রবন্ধের শীর্ষক কি? দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন। তোমরা জানো এই স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থটিতে সর্বপ্রথম তিনি রাজনীতি এবং প্রশাসন যে বিভাজন সেটা তিনি ব্যাখ্যা করেছিলেন। দেখো বলছে দ্বিতীয় মিনব্রুক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? একটু আগেই আমি বললাম 1988 সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় মিনব্রুক সম্মেলন। নয়া জনপ্রশাসনের দুজন তাত্ত্বিকের নাম বলো। হ্যাঁ, অ্যাপলবি হবে। হ্যাঁ, এটা ভুল রয়েছে। হ্যাঁ, পল অ্যাপলবি এবং ফ্র্যাঙ্ক গুডনাউ। পল অ্যাপলবি এবং ফ্র্যাঙ্ক গুডনাউ। বিকেন্দ্রীকরণের দুটি সুবিধা কি কি? বিকেন্দ্রীকরণে বলছে বিকেন্দ্রীকরণ নিম্ন কর্তৃপক্ষকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি দেয়। এক। দ্বিতীয় হচ্ছে বিকেন্দ্রীকরণ কর্মচারীকে তাদের সৃজনশীলতা এবং দক্ষতা পরিদর্শন করতে দেয়। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে বৈদ্যুতিন প্রশাসনে G2B এর অর্থ কি? G2B বলতে কি বোঝায়? G2B বলতে গভর্নমেন্ট টু বিজনেস। গভর্নমেন্ট টু বিজনেস এটা বোঝায়। এটি হলো ব্যবসা এবং সরকারের মধ্যে একটি সম্পর্ক যেখানে বিভিন্ন স্তরের সরকারি সংস্থাগুলি সরকারি পোর্টালের মাধ্যমে অন্যান্য আইটি সমস্যা সমাধানের একটি ব্যবসায়িক সত্তাকে পরিষেবা ও তথ্য প্রদান করে। পরের প্রশ্ন বলছে প্রশাসনিক ব্যবস্থাপনায় PPP মডেল বলতে কি বোঝায়? PPP অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এটা আমি ব্যাখ্যা দিয়েছি। দেখো বলছে এটি সরকারি সংস্থা এবং একটি বেসরকারি খাতের কোম্পানির মধ্যে সহযোগিতা জড়িত, যা পাবলিক ট্রান্সপোর্ট নেটওয়ার্কের এবং কনভেনশন সেন্টারের মতো প্রকল্পগুলি অর্থায়ন, নির্মাণ এবং পরিচালনা করতে ব্যবহার করা যেতে পারে। PPP মডেল হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। একদিকে থাকবে কিছু
সরকারি উদ্যোগ আর একদিকে থাকবে বেসরকারি উদ্যোগ। এই দুটো উদ্যোগ মিলিত হয়ে যে কাজ করে তাকে বলবো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তারপর বলছে ওয়েবারের ধারণায় আইনি যুক্তিনিষ্ঠ কর্তৃত্ব কি? যৌক্তিক আইন কর্তৃপক্ষ হলো সরকারের একটি রূপ যেখানে ক্ষমতায় থাকা ব্যক্তিদের ইচ্ছার পরিবর্তে আইন ও প্রতিবিধানের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী প্রশ্ন বলছে অপ্রাতিষ্ঠানিক যোগাযোগ এর যে কোনো দুটি উদাহরণ দাও, বা অপ্রাতিষ্ঠানিক যোগাযোগ বলতে আমরা কি বুঝি। যেমন বলছে যে ধরনের যোগাযোগ পূর্ব নির্ধারিত কোনো নিয়মনীতির অনুসরণ ছাড়াই দুই বা ততোধিক ব্যক্তিপক্ষের মধ্যে তথ্যের আদান প্রদান ঘটে তাকে অপ্রাতিষ্ঠানিক যোগাযোগ বলা হয়। যেমন আনশিডিউলড, র্যান্ডম পার্টিসিপেন্ট ইটিসি বা ইত্যাদি। আনুষ্ঠানিক যোগাযোগ প্রতিষ্ঠানের অভ্যন্তরে বাইরের বিভিন্ন পক্ষের মধ্যে সংগঠিত হতে পারে, বাইরের যে কোনো পক্ষের মধ্যে সংগঠিত হতে পারে, যাকে আমরা গ্র্যাপভাইন বলে থাকি মূলত। একদম আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। পরের প্রশ্নটা বলছে দেখো, দ্য ইকোলজি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থটির লেখককে ফ্রেড ডব্লিউ রিগস। সাইমনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় দুটি পর্যায় উল্লেখ করো, একটা প্রোগ্রাম, একটা হচ্ছে নন প্রোগ্রাম। তারপরে প্রশ্ন বলছে প্রশাসনের নিয়ন্ত্রণ জরুরি কেন? আমরা আলোচনাও করেছি। প্রশাসনের নিয়ন্ত্রণের উদ্দেশ্য হলো সংগঠনের কার্যকারিতা বৃদ্ধি করা, এবং অর্থাৎ নিয়ন্ত্রণ না থাকলে কার্য পরিচালনার মাধ্যমে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। বিশৃঙ্খলা আটকানোর জন্য নিয়ন্ত্রণ কিন্তু প্রয়োজন। একদম শেষ প্রশ্নটি বলছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম গভর্নমেন্ট টু গভর্নেন্স, এটি কার লেখা? বিদ্যুৎ চক্রবর্তী এবং প্রকাশ চাঁদ এর লেখা। আমি একটি কথা অবশেষে বলছি, এই কয়েকটি প্রশ্ন তোমাদের দিয়েছি, এখানে 30টি প্রশ্ন তোমাদের রয়েছে। এই 30টি প্রশ্ন পড়লে কিন্তু তোমরা 100% কমন পাচ্ছ না। তাহলে তোমরা কি করতে হবে, আমাদের যে 2023 সালের যে পিডিএফ আমরা এটা দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে, যে থাম্বনেইলটা দেখতে পাচ্ছ তোমরা, 2023 সালের যে থাম্বনেইল রয়েছে, 2023 সালের জন্য যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন CC 13 আমি তোমাদের ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে এটা তো তোমরা দেখবে, তার সাথে সাথে ওই ভিডিওটিও দেখবে। এই দুটো ভিডিও মিলে CC 13-এর যা কিছু প্রশ্ন এর মধ্য থেকেই তোমরা পাবে। আর এই পিডিএফটি পেতে হলে আমাদের যে লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, টেলিগ্রাম লিঙ্ক, আমাদের ওখানে যুক্ত হলে আমরা সেটাকে প্রোভাইড করে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং অনেক বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমরা সবাই ভালো থাকবে।